এই ভাইয়া, আমাকে কোলে নাও। নীলিমার এমন কথাই আম্মুসহ মামা মামি আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আর থাকবেই না কেন, ক্লাস 6-এ পড়া নীলিমা তার এসএসসি এক্সাম দেওয়া মামাতো ভাইয়ের কোলে উঠতে চাইছে। আমি কিছু বলছি না দেখে সে আবারও বলছে তাকে কোলে নিতে হবে, নয়তো সে রাতের খাবার খাবে না। নীলিমা আরও কয়েকবার বলার পর আম্মু বলল নীলিমাকে কোলে নিতে, সেই সাথে মামাও সুর মেলালো। তাই আর কোনো উপায় না পেয়ে এই বড় পিচ্চিটাকেই কোলে তুলে নিলাম। তখনই নীলিমা আমার গলা জড়িয়ে ধরল, সাথে সাথেই আম্মু আর মামি মুখ টিপে হাসতে লাগলো। সবার এমন আচরণে আমি খুব লজ্জা পেয়ে নীলিমাকে কোলে নিয়ে আমার রুমে চলে আসলাম। তারপর নীলিমাকে নামিয়ে দিতে গেলেই নীলিমা বলল, এই একদম নামাবি না প্লিজ, তোমার কোলে থাকতে আমার খুব ভালো লাগে। নীলিমা, তুমি কি ছোট নাকি যে এখনও কোলে নিতে হবে? জানো আমি তোমার জন্য সবার সামনে কতটা লজ্জা পেলাম। সরি সবার সামনে বলার জন্য, আমি আসলে না বুঝেই করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, এখন কোল থেকে নামো। এত বড় মানুষকে কি কোলে নেওয়া যায়? এই বলে নীলিমাকে কোল থেকে নামিয়ে দিলাম। নীলিমা খুব অভিমানী মুখ নিয়ে অন্যদিকে ফিরে তাকালো। তারপর কান্না জড়ানো কণ্ঠে বলল, আমি সিনেমায় দেখেছিলাম স্বামী তার স্ত্রীকে কোলে নিয়ে আদর করে, কিন্তু আমার স্বামী আমাকে একটু আদর করে না। ওরা কত রোমান্টিক হয়। আমি নীলিমার মুখে এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। পিচ্চিটা বলে কি? আমি তো ভেবেছিলাম ভাইয়া হিসেবে মজা করেই আমার কোলে উঠতে চাইছে, কিন্তু এখন দেখছি সে আমাকে তার হাজব্যান্ড ভাবে। এই তুমি কি বলছো? আর আমি কি তোমার হাজব্যান্ড নাকি? হ্যাঁ, তুমিই তো আমার বর। এই নীলিমা, তোমার মাথা ঠিক আছে? আমি তোমার ফুফাতো ভাই হই, তাই বোন ভেবেই তোমাকে আদর করি, কিন্তু তুমি আমাকে নিয়ে এসব কেন ভাবো? তাছাড়াও তুমি এখনও অনেক ছোট। আমি একদম ছোট নই বুঝলে। আমি ছোট হলে তুমি আমাকে এইভাবে কোল থেকে নামিয়ে দিতে না। এই কাঁদছো কেন? আচ্ছা কাছে আসো, আমি তোমাকে কোলে নিব। না, আমি আর তোমার কাছে যেতে চাই না। তুমি খুব পচা বর। আরে শোনো নীলিমা। নীলিমা আমার কথা না শুনেই কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। এখন আম্মুকে কাঁদতে দেখলে আমার 13টা বাজিয়ে ছাড়বে। কী যে করি? এই পিচ্চিটার মাথায় স্বামী স্ত্রীর বিষয়টা কে যে ঢুকিয়েছে। ধুর, সে এখন আমার সাথে অভিমান করে চলে গেল। যা ভাবছিলাম সেটাই হলো। নীলিমা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আম্মু আমার রুমে আসলো। তানভীর, তুই নীলিমাকে কি বলেছিস? ও এভাবে কাঁদছে কেন? বলছি আম্মু, তার আগে বলো আমি যে নীলিমার হাজবেন্ড সেটা ওকে কে বলেছে? কি বলছিস? নীলিমা তোদের বিয়ের ব্যাপারে জেনে গেছে? আমরা তো ভেবেছিলাম নীলিমার এসএসসি পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে তোদের বিয়ে দেব। আমার এমন মনে হচ্ছে নীলিমা যেভাবেই হোক বিষয়টা জেনেছে, তাই আমি কোল থেকে নামিয়ে দিতেই অভিমান করে কান্না করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আর শোন, নীলিমা যখন জানে তোদের বিয়ে হয়ে গেছে, ওকে যেভাবেই হোক বুঝিয়ে বল যেন আর এমন পাগলামি না করে। আচ্ছা ঠিক আছে আম্মু। আম্মু রুম থেকে বেরিয়ে যেতেই আমি ফিরে গেলাম 5 বছর আগের কিছু মুহূর্তে। আমি মাত্র কিছুদিন হলো পিএইচসি পরীক্ষা দিয়েছি। এর মধ্যেই আম্মু আমাকে সাথে নিয়ে মামার বাসায় বেড়াতে আসে। তার কিছুদিন পরেই হঠাৎ জানতে পারি আমার আর নীলিমার বিয়ে হবে। তখনও আমি বিয়ে নামক সম্পর্কের মানেটাই বুঝিনি। আব্বু আমাকে একটি রুমে নিয়ে এসে নতুন পাঞ্জাবি পায়জামা পরিয়ে নীলিমার পাশে বসিয়ে দিলেন। নীলিমাও তখন অনেক ছোট, এখন সে ক্লাস 1-এ পড়ে। নতুন কাপড় পরে আমরা দুজনেই খুব আনন্দ করছিলাম। তার কিছুক্ষণ পরই একজন হুজুর এসে আমাদের বিয়ে পড়িয়ে দেন। যদিও সে সময় বুঝিনি লোকটা কাজী ছিলেন। বিয়ের পরও নীলিমা আমাকে ভাইয়া বলেই ডাকতো। আমিও তাকে ছোট বোন ভেবেই মিশতাম। আজ সেই পিচ্চি নীলিমা আমার ওপর অভিমান করেছে। যদিও সে এখনও অনেক পিচ্চি। বলে কি না স্বামীরা তার স্ত্রীকে কোলে নিয়ে আদর করে আর আমি তার বউকে আদর করি না। আবার বলে সিনেমায় স্বামীরা খুব রোমান্টিক হয়। আচ্ছা, এর মানে কি আমি আনরোমান্টিক? আমার পিচ্চি বউটা বয়সে ছোট হলেও মান অভিমানের দিক থেকে খুব বড় হয়েছে দেখছি। এসব ভেবে নিজের মনে হাসতে লাগলাম। এমন সময় মামি আমাকে ডিনারের জন্য ডাকতে এসে বললেন নীলিমা নাকি আমার সাথে রাগ করে আজ রাতের খাবার খাবে না।
তাই রুমের দরজা বন্ধ করে বসে আছে। আমি মামিকে নিচে যেতে বলে নীলিমার রুমের সামনে এসে দাঁড়ালাম। তাকে প্রায় অনেকক্ষণ হলো ডাকছি, কিন্তু সে কিছুতেই দরজা খুলছে না। তাই ভাবলাম একটু বাঁকা পথে ট্রাই করে দেখি। এই ভেবে নীলিমাকে বললাম সে রুমের দরজা না খুললে আমি এক্ষুনি বাসায় ফিরে যাব। নীলিমা আমি চলে যাব শুনে সাথে সাথেই দরজা খুলে কিছুটা সরে অন্যদিকে ফিরে তাকালো। আমি রুমের ভেতরে এসেই রুমের দরজা ভেতর থেকে লক করে দিলাম। তারপর নীলিমার কাছে এগিয়ে এসে তার হাত টেনে ধরতেই সে টান মেরে ছাড়িয়ে দিল। আমি আবারও নীলিমার কাছে গিয়ে তাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরতেই তার শরীর হালকা কাঁপুনি দিয়ে উঠল। তারপর নীলিমা কিছুটা রেগে বলল, ভাইয়া ছাড়ো, এসব আমার একদম ভালো লাগে না। আমি নীলিমার কথায় মুচকি হেসে তার কাঁধে থুতনি ঠেকিয়ে বললাম, এই পিচ্চি, বউকে কোলে নিয়ে আদর করতে হয় এটা জানো? তাহলে বরকে যে ভাইয়া ডাকলে সে খুব রেগে যায় সেটা জানো না? বর? কে আমার বর? তুমি তো আমার ফুফাতো ভাই। হ্যাঁ ছিলাম, বাট এখন তো আমি তোমার বর। না, আমি পিচ্ছি মানুষ, আমার কোনো বর নেই। নীলিমা চোখের কোণে পানি নিয়ে কথাগুলো বললে আমি তাকে হ্যাঁচকার টানে আমার দিকে ফিরিয়ে তার চোখে লেগে থাকা পানিটুকু মুছে নিলাম। তারপর কোনো কথা না বলেই নীলিমাকে কোলে তুলে নিয়ে তার কপালে কিস করার জন্য এগিয়ে যাচ্ছি। এমন সময় নীলিমা তার চোখ দুটো বন্ধ করে রাগী কণ্ঠে বলল, এই ভাইয়া, এসব কি হচ্ছে? প্লিজ ছাড়ো আমাকে। তুমি তো বলেছ সিনেমার হিরোরা কতটা রোম্যান্টিক হয়, আজ দেখবে তোমার বড় কতটা রোম্যান্টিক। এই বলে নীলিমার গালে চুমু খেয়ে তার ঠোঁটের দিকে এগোতেই মনে হলো এ আমি কি করছি। আমরা দুজনেই এখনও খুব ছোট, বলতে গেলে নীলিমা একদম ছোট। আমি জেনে শুনে তার এত বড় ক্ষতি করতে পারি না। আগে এসব না বুঝলেও এখন আমি প্রায় অনেকটাই জানি আর নীলিমাকে খুব ভালোবাসি। এই ভেবে তার ঠোঁটে আলতো করে চুমু ছুঁয়ে নিজেকে ফিরিয়ে নিলাম। নীলিমা আমার এমন বিহেভ দেখে বিরক্ত হয়ে বলল, এই বর, কি হলো? আমার ঠোঁটে কিস করো। বাহ আমার পিচ্চিটা, কিসও চিনো? হ্যাঁ চিনি। আমি যখন নাটক সিনেমায় এই সিনটা দেখতাম তখন কি ভাবতাম জানো? হ্যাঁ জানি তো, নিশ্চয়ই মনে মনে ওই নায়কদের কিস পেতে। এই, একদম খারাপ কথা বলবে না। আমি তখন নায়ক নায়িকার জায়গায় তোমাকে আর আমাকে ভাবতাম, বুঝলে? হ্যাঁ সোনা, আমি বুঝেছি। তুমি এসব দেখেই অনেক বড় হয়ে গেছো। শোনো, আজ থেকে আর এসব দেখবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি জানি এসব ভালো না। তুমি শুধু আমাকে আদর করবে তাহলেই হবে। তাই? আচ্ছা ঠিক আছে, করব। কিন্তু তুমি আগে এসএসসি পাশ করবে তারপর। এসএসসি পাশের কথা শুনে নীলিমার মুখ আবারও চুপসে গেল। এভাবে তাকে দেখতে আমার একদম ভালো লাগে না। নীলিমা হাসি খুশি থাকলেই আমার তাকে দেখতে অনেক বেশি ভালো লাগে। ক্লাস 8 থেকেই আমি যখনই এখানে আসতাম সবাইকে লুকিয়ে নীলিমার দিকে তাকিয়ে থাকতাম। যদিও নীলিমা খেয়াল করত, কিন্তু সে এটা বুঝতো না আমি কেন তার দিকে তাকিয়ে থাকতাম। কি হলো পিচ্চি, মন খারাপ করছো কেন? নীলিমা আমার এমন প্রশ্নে নিচের দিকে তাকিয়ে বলল, এতদিন অপেক্ষা আমি কিভাবে করব? প্লিজ সময়টা একটু কমিয়ে দাও না। জেএসসি পরীক্ষার পর করো। না নীলিমা, তুমি আগে বড় হও তারপর। আচ্ছা ঠিক আছে। এই বলে নীলিমা আবারও নিচের দিকে তাকালো। তার এমন মন খারাপ দেখে আমারও একদম ভালো লাগে না। এত ছোট বয়সে ভালোবাসা কি সেটাই বুঝিনি। আর আমার বউ তার বরের সাথে অভিমান করতেও শিখে গেছে। আমি কিছুক্ষণ ভেবে তার মন ভালো করার জন্য আমার কাছে টেনে নিয়ে এসে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার জেএসসি পরীক্ষার পরেই আমি তোমাকে আমাদের বাসায় নিয়ে সেখানকার স্কুলে ভর্তি করে দিব। নীলিমা আমার প্রস্তাবে খুব খুশি হয়ে বলল, সত্যিই তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবে? হ্যাঁ, তবে একটি শর্ত আছে। কী শর্ত বলো? তোমার সাথে একসাথে থাকতে আমি সব শর্তেই রাজি। আচ্ছা, তুমি জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমার সাথে থাকতে পারবে, তবে আমার বউয়ের আদর পেতে হলে তোমাকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবে, সেটাও সকল ক্লাসমেটদের থেকে বেশি নম্বর পেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার এই শর্তেও রাজি। কিন্তু আমি যতদিন এখানে থাকবো তুমি কিছুদিন পর পর আমার সাথে দেখা করে যাবে, ঠিক আছে? হ্যাঁ আমার পিচ্চি বুড়ি,
এখন আসো, দুজনে একসাথে রাতের খাবার খেয়ে আসি। হ্যাঁ, আমার না খুব খিদে পেয়েছে। তাই? তাহলে এখনও খেতে যাওনি কেন? তুমি আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছিলে তাই। ও ওকে, এখন চলো, খেয়ে তারপর ঘুমিয়ে পড়বে। এই বলে নীলিমাকে নিয়ে আসতেই আম্মু আমাদের দেখেই নীলিমাকে বোমা বলে ডাক দিল। নীলিমা লজ্জার মানেটা তেমন না জানলেও আম্মুর মুখে বোমার ডাক শুনে নিচের দিকে তাকিয়ে মুচকি হাসল। কিছুদিন পরেই জানতে পারলাম আমার আর নীলিমার বিয়ের কাবিননামার একটি কপি মামার কাছেও ছিল। সেটা নীলিমা একদিন দেখে ফেলে, তারপর স্বাভাবিকভাবেই সেটা নিয়ে পড়তে শুরু করে। তখনই সে জানতে পারে আমার সাথেই তার বিয়ে হয়েছে। এরপর প্রায় 5 বছর কেটে গেছে। নীলিমার জেএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই আমাকে জানালে আমি গ্রামে গিয়ে তাকে আমার সাথে ঢাকায় নিয়ে আসি। এদিকে নীলিমার এসএসসি পরীক্ষা আর মাত্র কয়েক মাস বাকি। সে আজকাল খুব বেশি পাগলামি করছে। এখন সে প্রতিদিনই লজ্জামাখা কণ্ঠে আমাকে বলে তার নাকি আদর চাই। আমাকে বুঝিয়েও কোনো কাজ হচ্ছে না। এমন চলতে থাকলে তার পরীক্ষা কিছুতেই ভালো হবে না। তা আমি সিদ্ধান্ত নিয়েছি আজই তাকে আমার খুব কাছে টেনে নিব। আমার জন্য তার মনে কোনো খারাপ লাগা কাজ করুক, এটা আমি চাই না। পিচ্চিটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আমার সাথে তার যখন বিয়ের বিষয় নিয়ে কথা হয় সে সময় আমি ছিলাম তার বয়সী। আর এখন সে এসএসসি পরীক্ষা দিচ্ছে আর আমি অনার্স সেকেন্ড ইয়ারে। আমি এসব ভাবছিলাম তখনই নীলিমা এসে আমার শার্টের কলার চেপে ধরে যা বলল। নীলিমা আমার শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই, তুমি আমাকে অনেক অপেক্ষা করিয়েছো। আমিও তোমার কথা মতো সব কিছু করেছি, কিন্তু আজ যদি বলেছো তো আমি সেটা একদম শুনবো না। আর হ্যাঁ, আজ আদর না পেলে আমি আর কোনো পরীক্ষাই দিব না। এই বলে নীলিমা আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে আমার মুখের দিকে এগিয়ে আসছে। এই নীলিমা, এই চুপ, কোনো কথা বললে আমি কিন্তু এসএসসি পরীক্ষা দিচ্ছি না। আচ্ছা, আমি তোমাকে আটকাবো না, কথাটা তো শোনো। তুমি আটকালেই বা শুনছে কি? তাড়াতাড়ি বলো কি বলতে চাও। নীলিমা কথাটা বলতেই আমি তাকে উল্টিয়ে নিচে ফেলে দিয়ে তার খুব কাছে এসে বললাম, আদর চাইছো, আদর দিচ্ছি। আল্লাহ চাইলে বোনাস হিসেবে একটা বেবিয়ে দিব, বাট পরীক্ষাটা যেন ভালো হয়, ওকে? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো নম্বর পাবো। এখন পড়াশোনার কথা ছাড়ো তো। এই তানফির, আমার না সত্যিই আল্লাহর দেওয়া তোমার পক্ষ থেকে সেই বোনাস গিফটটা চাই। ওকে মাই সুইট হার্ট, চলো তাহলে কাজে লেগে পড়ি। এই বলে আমি তার ঠোঁটে ভালোবাসা মিশ্রিত গভীর চুম্বনে ভরিয়ে দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি নীলিমা পাশে নেই। পাশে ফিরে শুতেই দেখি আমার পিচ্চি বউ আমার দেওয়া কথাটা রাখার জন্য পড়াশোনা করছে। আমি তাকে কোনো প্রকার ডিস্টার্ব না করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিয়ে যেতে আম্মু বলল, তানভীর, নীলিমা কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ আম্মু, ও ঘুম থেকে উঠে পড়তে বসেছে। আচ্ছা, তাহলে আমি সবার জন্য নাস্তা বানিয়ে আনছি। নীলিমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওকে একদম রান্নাঘরে আসতে দিবি না। আমি কতবার বলেছি ওকে রান্নাঘরে আসতে হবে না, কিন্তু পাগলি মেয়েটা শুনতেই চায় না। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি ওকে বলেছি পরীক্ষায় ওকে ভালো রেজাল্ট করতেই হবে। ঠিক আছে, কিন্তু তবুও ওকে এতটা চাপ দিস না। নীলিমা ছোট মানুষ, বেশি প্রেশার পড়লে ওর পরীক্ষায় এর খারাপ প্রভাব পড়তে পারে। ওকে আম্মু, আমি এই বিষয়টা দেখছি। তুমি ওর জন্য 1 কাপ কফি বানিয়ে দাও, আমি ওকে দিয়ে আসব। তুই আয়, আমি বানিয়ে দিচ্ছি। কথাটা বলেই আম্মু রান্নাঘরে চলে গেলে কিছুক্ষণ পর কফি নিয়ে নীলিমার পাশে এসে দাঁড়ালাম। তাকে দেখে মনে হচ্ছে সে খুব টায়ার্ড। আমি তার দিকে কফির মগ এগিয়ে দিতেই কফি নিয়ে মুচকি হেসে কফিতে চুমুক দিয়ে আবারও আমার দিকে তাকালো। কি এত হাসছেন কেন আমাকে দেখে? কফি আমি নয়, আম্মু বানিয়ে দিয়েছে, বুঝলেন? হ্যাঁ, আমি জানি, বাট তুমি খুব ভালো বর, আমাকে অনেক বেশি কেয়ার করো। এই তো আমি বলার আগেই কেমন বুঝে যাও আমার কি প্রয়োজন। তাই? আচ্ছা, এখন আর পড়তে হবে না, চলো দুজনে একটু ছাদ থেকে ঘুরে আসি। এখন না আমার আরও কিছু পড়া বাকি আছে। এই এত পড়া একসাথে পড়লে মাথায় কিছুই থাকবে না। তার থেকে ভালো চলো দুজনে ছাদে গিয়ে কিছুক্ষণ প্রেমালাপ করে আসি, দেখবে মাথা একদম ফ্রেশ হয়ে গেছে। ওকে, আমার রোমান্টিক বর, চলো তাহলে ছাদে যাই। তুমি পাশে থাকলেই আমার ভালো থাকা হয়ে যায়, বুঝলে?
কথাগুলো বলেই নীলিমা আমার গালে চুমু এঁকে দিল। তখনই আমি তাকে কোলে নিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে চলে আসলাম। কাল রাত থেকে নীলিমাকে খুব খুশি খুশি লাগছে। এমন মনে হচ্ছে যেন 1000 বছরের সাধনার কোনো অমূল্য কিছু নিজের করে পেয়েছে। দেখতে দেখতে কেটে গেল আরও 2টি মাস। আজ নীলিমার পরীক্ষা শেষ। এই পুরো মাস সে আমার ইচ্ছেটা পূরণ করতে অনেক পরিশ্রম করেছে। ইনশাল্লাহ সে খুব দ্রুতই সফল হবে। যদিও কোনো কারণে সে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, তবুও আমার কোনো আক্ষেপ নেই, কারণ সে তার পুরোটা দিয়েই চেষ্টা করেছে। বাকিটা আল্লাহর হাতে। নীলিমার পরীক্ষা চলাকালীন সে যখন শেষ রাত জেগে পড়তো, আমার তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকতে হতো। তার নাকি অনেক রাতে একা একা খুব ভয় করে। আমি জড়িয়ে ধরে থাকলে নাকি তার পড়ায় খুব বেশি মনোযোগ দিতে পারে। এতে আমার খুব কষ্ট হলেও ভালোবাসার মানুষটির পাশে থাকার জন্য তাকে যতটা সম্ভব সাহায্য করার জন্য যতটুকু পারি চেষ্টা করেছি। তার কাজে সাহায্য করতে আমারও খুব ভালো লাগে। আজ নীলিমার রেজাল্ট। সে খুব ভীতি নিয়ে মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে আছে। সে ভাবছে ফার্স্ট না হতে পারলে আমি খুব কষ্ট পাব। নীলিমা কখনোই চায় না তার জন্য আমি কোনো প্রকার কষ্ট পাই। আমি তার হাত ধরে আমার কোলে বসিয়ে দিয়ে তার গালে চুমুকে দিয়ে বললাম, কি ভাবছো? তুমি নিজের সবটা দিয়ে চেষ্টা করেছো, আমি এতেই হ্যাপি। ফার্স্ট না হতে পারলেও আমি কোনো কষ্ট পাবো না। এই একদম মিথ্যে বলবে না, আমি জানি তুমি খুব কষ্ট পাবে। এই পাগলি, বলছি তো আমি কোনো কষ্ট পাবো না। আমি দেখেছি তুমি কতটা পরিশ্রম করেছো, আমি এতেই খুব খুব হ্যাপি। এর জন্য যে ফার্স্ট হতেই হবে সেটা কোনো কথা নয়। তুমি টেনশন ফ্রি বসো, আর কিছুক্ষণ পরেই রেজাল্ট বের হবে। আমার কথায় সে কিছু না বলে শুধু মাথা নাড়ালো। এইমাত্র রেজাল্ট আমার চোখে পড়ল। আমি যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আমার নীলিমা এতগুলো মেধাবী ছাত্রীদের হারিয়ে পুরো জেলার মধ্যে ফার্স্ট হয়েছে। এদিকে নীলিমা খুবই চিন্তিত মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে কিছু না বলেই আনন্দে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। সে আমার এমন কাণ্ডে অবাক চোখে আমার চোখের দিকে তাকালে আমি তাকে ইশারায় বুঝিয়ে দিলাম সেই ফার্স্ট হয়েছে। নীলিমা এবার খুশি ও সেই সাথে লজ্জা পেয়ে তার দু চোখ বন্ধ করে নিল। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।